একদিকে দাঁড়িয়ে আছে ন্যাটো, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো যারা গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে যোগ দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশগুলো। তাদের মূল লক্ষ্য বর্তমান বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখা। কিন্তু মুদ্রার উল্টো পিঠে জন্ম নিয়েছে এক নতুন শক্তিশালী ব্লক, যাকে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন দ্য নিউ এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স। WW3, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা 6 আগস্ট 1945 সাল। স্বাভাবিক দিনের মতো কর্মব্যস্ততায় জড়িয়ে পড়ে জাপানের সাধারণ জনগণ। শহরের অলিগলিগুলোতে জনসাধারণের উপচে পড়া ভিড়। অন্যদিকে আকাশসীমায় উঠছে নিউক্লিয়ার ওয়েপেন লিটল বয়। ততক্ষণে হিরোশিমা শহরের আকাশসীমায় পৌঁছেছে এনোলা গে যুদ্ধ বিমান। সময় 9টা 15 মিনিট। হিরোশিমায় আছড়ে পড়ছে বিশ্বের প্রথম ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক বোমা লিটল বয়। মুহূর্তেই মাশরুম ক্লাউডে ঢেকে যায় আকাশ। বাতাসে মিশে যায় ইউরেনিয়ামের বিষাক্ত তেজস্ক্রিয়তা, যার প্রভাবে শহরটির 70%-এরও বেশি ভবন ধ্বংস হয়ে যায়। তাৎক্ষণিক বিস্ফোরণ, অগ্নিসংযোগে এবং পরবর্তী তেজস্ক্রিয়তার কারণে 1945 সালের শেষ নাগাদ প্রায় 1,40,000 মানুষ মারা যায় এবং পৃথিবী প্রবেশ করে এক নতুন যুগে, যাকে নিউক্লিয়ার ওয়ার্ল্ড বলা হয়। কিন্তু কেন দীর্ঘ 80 বছর পর এই ইতিহাস প্রসঙ্গত হলো? কেনই বা মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ডিজিটাল ওয়েপেন এবং যুগান্তকারী মিসাইলের শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ, যা মুহূর্তেই রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে? র্যান্ডম ভয়েসের আজকের এই পর্বে কেস স্টাডি হবে WW3, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা নিয়ে। বর্তমান বিশ্বে আনুষ্ঠানিকভাবে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্রের শক্তিধর। 2025 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশের কাছে মোট প্রায় 12,200 থেকে 13,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড বোমা রয়েছে। এই পারমাণবিক ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা একটু ভাবুন। 1945 সালের হিরোশিমায় ব্যবহৃত লিটল বয় ছিল মাত্র 15 কিলোটন শক্তিধর, কিন্তু আজকের দিনে রাশিয়া বা আমেরিকার এক একটি আধুনিক থার্মোনিউক্লিয়ার বোমা হিরোশিমার বোমার চেয়ে প্রায় 800 থেকে 100 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ হিরোশিমায় যা ছিল একটি শহরের ধ্বংসলীলা, 2026 সালে তা হতে পারে পুরো একটি মহাদেশের মানচিত্র থেকে চিরতরে মুছে যাওয়া। গবেষকরা বলছেন, যদি বর্তমানে মজুত করা অস্ত্রের মাত্র 1% ব্যবহার করা হয়, তবে পৃথিবী এক নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতের কবলে পড়বে। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ছাই আর ধোঁয়া সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেবে। ফলে 10 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে, আর যারা সরাসরি বোমার আঘাতে মারা যাবে না, তারা মারা যাবে প্রচণ্ড দুর্ভিক্ষ আর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার ফলে। তাহলে প্রশ্ন জাগে, কেন মানুষ এই মরণাস্ত্রের পাহাড় গড়ে তুলছে? একে বলা হয় MAD, অর্থাৎ তুমি যদি মারো তবে আমিও তোমাকে মারব এবং আমরা দুজনই শেষ হয়ে যাব। এই ভয়ই গত 80 বছর ধরে পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ হতে দেয়নি। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে এই ভয়ের ভারসাম্য ভেঙে পড়ছে, কারণ এখন যুদ্ধ কেবল মানুষের হাতে নেই, এটি চলে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট AI এবং হাইপারসনিক মিসাইলের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবী বিভক্ত ছিল মিত্রশক্তি আর অক্ষশক্তিতে। আজ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে আমরা দেখছি এক নতুন মেরুকরণ। একদিকে দাঁড়িয়ে আছে ন্যাটো, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো যারা গত কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, তাদের সাথে যোগ দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশগুলো। তাদের মূল লক্ষ্য বর্তমান বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখা। কিন্তু মুদ্রার উল্টো পিঠে জন্ম নিয়েছে এক নতুন শক্তিশালী ব্লক, যাকে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন দ্য নিউ এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স। এই জোটের মূল স্তম্ভ হলো চীন এবং রাশিয়া, সাথে যোগ দিয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি আর উত্তর কোরিয়ার পারমাণবিক জোট। এই জোটটি মনে করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের একক আধিপত্যের দিন শেষ। 2024 এবং 25 সালে আমরা দেখছি কিভাবে এই জোটগুলো একে অপরকে সামরিক সহায়তা দিচ্ছে। রাশিয়াকে ড্রোনের যোগান দিচ্ছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়াকে বিভিন্ন সময় সহায়তা দিচ্ছে। অন্যদিকে ন্যাটো দেশগুলো ইউক্রেনকে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক মরণাস্ত্র। এটি এখন দুই আদর্শ আর দুই জোটের অস্তিত্বের লড়াই। এই জোটবদ্ধ রাজনীতিই হলো বিশ্বযুদ্ধের প্রধান জ্বালানি, কারণ একটি দেশের উপর আক্রমণ মানেই পুরো জোটের উপর যুদ্ধে জড়িয়ে পড়ার প্রভাব। ইউক্রেন আর তাইওয়ান যেন পৃথিবীর মানচিত্রে দুটি জ্যান্ত ক্ষত, যেখান দিয়ে চুয়ে পড়ছে আগামীর যুদ্ধের বিষাক্ত নীল রক্তধারা। ইউক্রেন কেবল একটি ভূখণ্ড নয়, এটি হলো এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি সৈন্য পতনের মানে হলো এক একটি আদর্শের পরাজয়। একদিকে ন্যাটোর অবৈধ প্রাচীর গড়ার নেশা, অন্যদিকে রাশিয়ার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের তৃষ্ণা। এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন। ইউক্রেনের প্রতিটি শহর যেন এক একটি টাইম ক্যাপসুল, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে বিংশ শতাব্দীর সেই বিভীষিকা আজও মরে যায়নি। অন্যদিকে তাইওয়ান হলো সাগরের বুকে এক কাচের প্রাসাদ। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি আধুনিক সভ্যতার ডিজিটাল মগজ। যদি এই প্রাসাদে একবার ফাটল ধরে, তবে পুরো বিশ্বের স্মার্টফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার সবই এক নিমিষেই অন্ধ হয়ে যাবে। চীন আর আমেরিকা এই শক্তির লড়াই যেন দুটি মদতত্ত্ব হাতির লড়াই, যেখানে ঘাস হিসেবে পিষ্ট হচ্ছে বিশ্ব শান্তি। এই ফ্ল্যাশ পয়েন্টগুলো যদি একবার জ্বলে ওঠে, তবে তা নেভানোর মতো জল এই পৃথিবীতে আর অবশিষ্ট থাকবে না। মহাকাশ এবং সাইবার যুদ্ধ, ইন্টারনেট ও বিদ্যুৎবিহীন পৃথিবী কেমন হবে? ভবিষ্যৎ যুদ্ধ হবে শব্দহীন, কিন্তু তার প্রভাব হবে প্রলয়ঙ্কারী। আমরা এখন মাটির চেয়েও বেশি বসবাস করি ইন্টারনেটের মেঘে। যদি সেই মেঘে কেউ বিষ ঢেলে দেয়, তখন মহাকাশ এখন আর নক্ষত্র দেখার শান্ত জায়গা নয়, এটি এখন পারমাণবিক তলোয়ার ঝুলিয়ে রাখার ছাদ। কল্পনা করুন এমন এক সকাল যেখানে সূর্য উঠল ঠিকই, কিন্তু আপনার পৃথিবীটা আক্ষরিক অর্থেই অন্ধকার। আপনার ফোনটি এখন কেবল এক টুকরো নিরর্থক কাঁচ আর লোহার টুকরো। সেটি হলো সাইবার যুদ্ধ, যেখানে বুলেট ছাড়াই একটি জাতিকে পঙ্গু করে দেওয়া যায়। জিপিএস বিচ্ছিন্ন হওয়া মানে হলো পৃথিবীর চোখ উপড়ে ফেলা। আমরা সবাই এক অদৃশ্য সুতোয় বাঁধা একজাক ডিজিটাল পুতুল। সাইবার যুদ্ধে সেই সুতাটি কেটে দিলেই আমাদের অত্যাধুনিক ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ আর যোগাযোগের ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি হবে এমন এক অন্ধকার যেখানে শত্রু অদৃশ্য, কিন্তু তার আঘাত হবে মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো বাস্তব। মানুষ তখন আবার সেই গুহাযুগের আদিম আতঙ্কে ফিরে যাবে। মধ্যপ্রাচ্য যেন এক প্রাচীন নাট্যমঞ্চ, যেখানে কোনো জবনিকা নেই, আছে কেবল রক্তক্ষয়ী অভিনয়। ইসরায়েল আর ইরান, এরা যেন আগুনের দুই গোলক, যারা একে অপরকে সরাসরি স্পর্শ না করে প্রক্সির মাধ্যমে পুড়িয়ে মারছে। এই ছায়াযুদ্ধ হলো সমুদ্রের নিচে আগ্নেয়গিরির মতো। উপর থেকে পানি শান্ত মনে হলেও নিচে লাভা টকবক করছে। লোহিত সাগরের ঢেউ থেকে শুরু করে লেবাননের পাহাড়, সবখানেই এই যুদ্ধের ধমনী শোনা যায়। এটি এমন এক শতরঞ্জ যেখানে গুটিগুলো হলো সাধারণ মানুষ, আর চালগুলো হলো কয়েক দশকের পুরনো ধর্মীয় ও রাজনৈতিক জিঘাংসা। ইরান যখন তার প্রক্সি বাহিনীর মাধ্যমে ঘেরাও করে, আর ইসরায়েল যখন প্রযুক্তির নিখুঁত ছোঁয়ায় গুপ্ত হত্যা চালায়, তখন শান্তি কেবল একটি অলীক কল্পনা হয়ে দাঁড়ায়। যখন এই ছায়াযুদ্ধ সরাসরি আলোতে আসবে, তখন কেবল মরুর বালু পুড়বে না, পূর্বে পৃথিবীর জ্বালানি, তেলের ট্যাঙ্ক আর বৈশ্বিক অস্থিতিশীলতা। যুদ্ধের ময়দান থেকে মানুষের ঘাম আর কান্নার গন্ধ মুছে যাচ্ছে।
সেখানে জায়গা করে নিচ্ছে ইঞ্জিনের পোড়া তেল আর কোডিংয়ের শীতলতা। ড্রোন হলো আকাশের সেই শিকারী বাজ পাখি যার কোনো হৃদয় নেই, আছে শুধু লক্ষ্যবস্তু। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত কোনো মানুষের মগজ নয়, বরং একটি অ্যালগোরিদম নেবে। ভবিষ্যৎ সেনাবাহিনী হবে একজাক ধাতব পঙ্গপাল। তাদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, কারণ তাদের প্রোগ্রামে করুণা শব্দটির কোনো বাইনারি কোড নেই। যখন যুদ্ধের ময়দান মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রের নিয়ন্ত্রণে চলে যাবে, তখন রক্তপাত হবে একতরফা কসাইখানার মতো। আমরা কি তবে এমন এক ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করছি যে একদিন হয়তো তার স্রষ্টাকেই চিনতে অস্বীকার করবে? শান্তির শেষ সুযোগটি যখন আমাদের হাতের মুঠোয়, এটি ফসকে গেলে ফিরে পাওয়ার আর কোনো পথ থাকবে না। পৃথিবীটা ধ্বংসের জন্য নয়, বেঁচে থাকার জন্য। আর সত্যিটিই হোক আমাদের শেষ হাতিয়ার।